কেন এত ভয় পেয়েছিল সেদিন, যে কারণে 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকতে হলো ওবায়দুল কাদেরকে। এবং সর্বশেষ জানাবো লন্ডন বৈঠক নিয়ে কি বলছে বিএনপি, জামায়াত, এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেন এত ভয় পেয়েছিল সেদিন, যে কারণে 5 ঘন্টা বাথরুমে লুকিয়ে থাকতে হলো ওবায়দুল কাদেরকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের। লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার। 5ই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান, সে সময় আমি খুবই ভাগ্যবান। সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল, এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে। সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। আমার মনে হচ্ছিল কেউ দেখে নেবে আমাকে আর মেরে ফেলবে। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর এবং লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমে ভেতরেও কমোড, বেসিন এগুলো লুটপাট করেছে। আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয়। সে সময় আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো কি করব। বললাম খুলে দাও। তারপর 7 থেকে 8 জন ছেলে ঢুকলো, খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম, তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না। তারা আমাকে বলে আপনার ছবি তুলব। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত। কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিষেই শীতল হয়ে গেল। তখন ঠান্ডা মেজাজে কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। এরপর একটা শার্ট, এদের ব্যাচ, লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল। ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না। হঠাৎ করে কেন যেন এসে পড়লো। হঠাৎ আমার ভাগ্য, এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবেন না। এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায়। এটা ভাবতেও পারিনি যে ওরা বাথরুমে ঢুকলো। সেই বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয়। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। কাদের বলেন, ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারতো। রাস্তায় অসংখ্য মানুষ, সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, মেরে ফেলতে পারতো। এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, বিশেষ করে গার্মেন্টস। সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। এই চিন্তাতেই 3 মাস পেরিয়ে গেল। এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি। আমি তো নেত্রীর পরের, তখনই 212টা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি। এই অবস্থায় অনেকে বলল, আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি। এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল, অনেকগুলো ওষুধ খেতে হয়, আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে। তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর। 3রা নভেম্বর জেল হত্যা হলো। কলকাতায় এসেছিলাম 9 মাস। এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে। ঢাকায় তখন কারফিউ। সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হলো। এরপর 1/11-এর পরে তখনও জেল খেটেছি।
বঙ্গবন্ধু হত্যার পর 9 মাস কলকাতায় ছিলেন, তারপর কি আর আসেননি? জবাবে কাদের বলেন, যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি, আর বিজয় দিবসে আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি। আপনি যে রইলেন তারপর কোনো সমস্যা হলো না? ছেলেগুলো আপনাকে কোথায় পৌঁছে দিল বা বিষয়টা তারা ফাঁস করেনি, ছেলেগুলো এমনটা করলো এর কারণ কি? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি রাতেই ওখান থেকে সরে এসেছি, আমিও বুঝিনি ছেলেগুলো আওয়ামী লীগের ছিল কিনা। জবাবে কাদের বলেন, আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম। আপনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল। আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল। ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে কথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস 3 আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগে যথেষ্ট এ ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি, তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিস, তারা গণভবনমুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময়ারোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউ করত, আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটাই করত। 15 বছর দেশ শাসন করেছেন এত বড় পার্টি, আপনারা কি বুঝতে পারলেন না যে এত বড় জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা আকস্মিক উত্থান। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফায়। এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, একটা বিস্ফোরণ হয়েছে, সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা ছিল এবং ব্যর্থতা ছিল না এটা বলা যাবে না। জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল হবেই। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আমি কাজ করেছি, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি। আমার মন্ত্রণালয় এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেই দিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময়ে নির্বাচন, মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে এসেছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়। এত বড় ঘটনার পরও কি আপনারা কোনো ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, যা কিছু করেছেন আমাদের নেত্রী, এটার কোনো তুলনা হয় না। এই ডেভেলপমেন্ট বাংলাদেশে কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর পরের বাংলাদেশ, দিন আর রাতের মতো পার্থক্য। যারা দিনের আলোতে রাতে অন্ধকার দেখে, যারা আমাবস্যা দেখে পূর্ণিমা, তারা সমালোচনা করবেই। সমালোচনার বিষয়বস্তু আমাদের কাছে। সময় হলে দেশের মাটিতে সব কিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসে। অনেকেই বলছেন আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল। কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। জবাবে কাদের বলেন, কিছু লোক আছে যারা এসব বলে শান্তি পায়, তাদের এটা একটা সুখানুভূতি আছে। আমাকে 3 বার সেক্রেটারি করলো, এটা তো অনেকের পছন্দ হওয়ারও তো কথা না। আমাদের মতো পার্টিতে এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ছিল, এটা এখনও আছে। আমি যখন হয়েছি তখনও ছিল। কাজেই এটা অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম। এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিযোগিতা। ফলে এ ধরনের কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার তাহলে কারণটা কি ছিল? কাদের বলেন, আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন আমার অসুস্থতার জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।